আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস হবে নবম ও দশম শ্রেণীর গণিত অর্থাৎ সাধারণ গণিত। আমরা যা আলোচনা করব তা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম অংশ আমাদের ক্লাসে করা হয়েছে, আর দ্বিতীয় অংশ অর্থাৎ 9.2 নিয়ে। এটা ত্রিকোণমিতি অর্থাৎ তিন কোণের পরিমাপ নিয়ে আমাদের এখানে আলোচনা। এটা অঙ্কে যাওয়ার আগে আমাদের কিছু প্রাথমিক বিষয় জানতে হবে। আমি সে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতেছি, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে সকলেই। মূলত ত্রিকোণমিতির এই অংশের আমাদের যে কাজটা করতে হবে, একটা ত্রিভুজ নিতে হবে সর্বপ্রথম। এই ত্রিভুজটা অবশ্যই হতে হবে সমকোণী, তার মানে এর একটা কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ গঠিত হতে গেলে অনেকগুলো বাহু লাগে, কখনো তিনটা বাহু, কখনো আবার তিনের অধিক বাহু প্রয়োজন হয়। এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করতেছি, তাহলে এখানে আমাদের একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এখানে তিনটা বাহু আমাদের আছে। তাহলে আমরা তিনটা বাহু তো বলতে পারি না, আমরা যদি ইংরেজিতে নামকরণ করি তাহলে এ বি সি। এখানে দেখতে পাচ্ছি আমরা এবি রেখা আর বিসি রেখা বি বিন্দুতে মিলিত হয়েছে। এবি রেখা এটা একটা কেমন জানি হয়ে গেল, আসলে আমাদের দেওয়া নাম, কিন্তু এর নামটা আছে কি আমরা লক্ষ্য করি। আমরা এখানে যে কোণগুলো দেখতেছি, একটা কোণ 90 ডিগ্রি ধরছি। এখন আলোচনার ক্ষেত্রে এখানে আমাদের 1 নাম্বার একটা কোণ আছে, আর একটা কোণ থাকলো 2 নাম্বার। এই কোণের প্রেক্ষিতে আমাদের বাহুগুলা এইটা আর এইটা, এই দুটো বাহু পরিবর্তিত হয়। তাহলে দেখা যাচ্ছে এই বাহুটাকে আমি কিছু বললাম না, এই বাহুটা অপরিবর্তিত। দুই কোণের ক্ষেত্রেই এই বাহুটার একটা সাধারণ নাম আছে, যার নাম হচ্ছে অতিভুজ। তাহলে যা বলতেছিলাম, 1 নাম্বার আর 2 নাম্বার কোণের প্রেক্ষিতে এই দুটো বাহুর নামের পরিবর্তন হয়। আমরা যদি 1 নাম্বার কোণটাকে কেন্দ্র করি, তাহলে আমাদের এটা হচ্ছে সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণ সংলগ্ন যে বাহুটা হবে সেটা হচ্ছে আমাদের ভূমি। কি বললাম? ভূমি। তাহলে সন্নিহিত কোণের বিপরীত যে বাহুটা, তাহলে এই যে কোণটার বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব। এটা কিসের সাপেক্ষে হবে? 1 নাম্বার কোণের সাপেক্ষে। আমরা কথাটা বুঝতে পারছি? আবারও বলতেছি, 1 নাম্বার কোণের সাপেক্ষে আমরা যখন এই কোণটাকে আমরা সূক্ষ্ম কোণ ধরে নিচ্ছি, আমরা আলোচনা যখন করব, এই কোণটাকে যখন ধরব, তখন আমাদের ভূমি হবে। ওই কোণ সংলগ্ন যে বাহুটা আছে সেটা হলো ভূমি, এবং ওই কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এখন যেটা বলতে চাচ্ছি, এখন 2 নাম্বার কোণ, তাহলে এই 2 নাম্বার কোণ সাপেক্ষে আমাদের যদি এই আলোচনাটা আসি, এই কোণ সংলগ্ন যে বাহুটা, এই কোণ সংলগ্ন বাহুটা তখন হয়ে যাবে কি আমাদের ভূমি। তাহলে এই কোণের আবার বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এটা হয়ে যাবে এক্ষেত্রে কি লম্ব। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সম্পর্কে ধারণা। এই ত্রিভুজের তিনটা বাহু সম্পর্কে জানলাম। আমরা যে কোণ ধরে আলোচনা করব সেই কোণ সাপেক্ষে বিপরীত বাহুগুলোর আমরা নামও জেনে নিলাম, এবং এখানে যে তিনটা বাহু সমন্বয়ে ত্রিভুজটা গঠিত হয় তা আমরা জানতে পারলাম। এখন এই বাহুগুলার সাপেক্ষে এবং কোণের সাপেক্ষে আমাদের কিছু সূত্র আছে। যেমন এই সূত্রগুলোকে সহজ করে বোঝার জন্য আমি একটু কবিতা তোমাদের দেখাই দিচ্ছি। সেই কবিতাগুলো বিভিন্ন জন বিভিন্ন ভাবে আখ্যায়িত করে। আমি কবিতাটাকে লিখতেছি, প্রথম লাইন, সত্য লোচন অবহেলী। এই কথাটার কিছু একটা অর্থ আছে। আবার কেউ বলে সাগরে লবণ আছে, এরকম ভাবে ইংরেজিতে বলা হয় সাম পিপল হ্যাভ, বিভিন্ন কিছু আছে। আমরা এটাকে নিজের মতো করেও বানায় নিতে পারি। তো আমি যা বলতে চাচ্ছি, যেটা বললে আমরা কিছু বুঝতে পারবো, সেজন্য সেক্ষেত্রে ওই শব্দটাকে ব্যবহার করতেছি। এখানে তিনটা শব্দ আছে। এই তিনটা শব্দে আমাদের প্রথম যে বর্ণগুলান আছে, এই বর্ণগুলা দিয়ে এই ত্রিভুজের বাহুগুলাকে সূচিত করা যায়। লক্ষ্য করা যায় আমাদের লতে লম্ব, আবার দেখো শরীয়তে অতিভুজ। তাহলে আমাদের সর্বপ্রথম এইটা দ্বারা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে আমরা কিছু নাম পড়ছিলাম, যে নামগুলো হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক।
তাহলে যা বলতে যাচ্ছি এগুলো ত্রিকোণমিতিক অনুপাত। আসলে এগুলো কিসের অনুপাত? কোণের অনুপাত। আমরা কিন্তু এখানে একটা তো কোণ নির্ধারিত করিনি। তাহলে এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে কোন কোণটা ধরবো? আমরা যদি এই কোণটা ধরি, এখানে 2 নম্বর কোণ না বলে আমি এটাকে বলতেছি থিটা কোণ। কি বললাম? থিটা। তাহলে বোঝা গেল কোণকে থিটা এইরকম বর্ণ দ্বারা সূচিত করা যেতে পারে। প্রথম কথা আসতেছি, এখানে আছে কি দন্তা স। দেখো তো দন্তা স দিয়ে এখানে আমাদের সেকও হতে পারে, কিন্তু আমি এটাকে নির্দেশ করতেছি না, আমি বলতেছি সাইন। আমাদের উপরে তিনটা যে সম্পর্ক আছে এই তিনটা আমরা জানবো, এই তিনটা থেকে আমরা নিচের তিনটা বের করব। তাহলে আমাদের কোনটা হবে এটা নিয়ে টেনশনের মধ্যে পড়তে হবে না। তাহলে বললাম কি উপরের তিনটা, আমরা যে কবিতা থেকে আমরা যে সূত্রগুলো বের করব সেটা হলো উপরের তিনটা, নিচের তিনটা না। কেননা উপরের তিনটার সাথে নিচের তিনটার সম্পর্ক আছে, ওই তিনটা বের করতে পারলে আমরা নিচের তিনটাও বের করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি বলতেছিলাম দুন্তাস, দুন্তাসতে বলা যায় সাইন। তাহলে আমরা এখানে লিখলাম সাইন। আর লক্ষ্য করব আমরা কোনকে সূচিত করতে চাইছি, তাহলে এখানে কোনটা কি হচ্ছে? থিটা। তাহলে আমি এখানে দিলাম সাইন থিটা। সাইন থিটা সমান, এটা সবগুলো অনুপাত। আমি বলছিলাম যে এগুলা ত্রিকোণমিতিক অনুপাত, তাই আমি কি দিলাম আগে? অনুপাত অর্থটা হচ্ছে ভাগ। তাহলে এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। প্রথমটা আসতেছে কি ল, লতে কি লম্ব। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এ বিটাকে। সরি, আমি একটু বোঝার জন্য বিষয়টাকে ক্লিয়ার করতেছি। তাহলে এখানে হচ্ছে লম্ব, তারপর কি আছে সরীয়, সরীয়তে কি হয়? অতিভুজ। আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম, অতিভুজ না লিখে শুধু লিখছি অতি। আবার লম্ব, লম্বের পরিপ্রেক্ষিতে আমরা কথাটা কি লিখতে পারবো? তাহলে লম্ব হচ্ছে আমাদের এ বি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। আমার কথাটা কি বোঝা গেল? আবার বলতেছি আমি যে 70 থেকে দুন্দাস আসে হয়ে গেল সাইন, আমাদের কোণ ছিল থিটা, এজন্য হয়ে গেছে সাইন থিটা। আর যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত তাই আমি ভাগটাকে আগে দিচ্ছি। আর লয়ের পরিবর্তে আসলো লম্ব, স্বরের পরিবর্তে আসলো অতিভুজ। এখানে লম্ব আমরা যে বাহুটাকে নির্দেশ করছিলাম সেটা হলো এ বি, আর এখানে আমাদের অতিভুজ যা ছিল সেটা হলো এসি। কথাটা বুঝাতে পারছি? আমরা পূর্বের অধ্যায়ে পড়ছিলাম সাইন থিটা সমান লেখা যায়, এটার প্রেক্ষিতে লেখা যায় কি 1 কোসেক থিটা। তাহলে আমরা দেখতেছি সাইনের বিপরীত হলো 1 কোসেক। তাহলে সাইন থিটা সমান যা পাইছি, তাহলে কোসেক থিটা সমান কি হবে? উল্টাটা। কি রকমটা? আমরা আপাতত মনে করতেছি মাঝখানের এই অংশটা আমাদের নাই। তাহলে সাইন থিটা সমান এটা লেখা যায়, তাহলে 1 কোসেক থিটা সমান এবি বাই এসি। আর এখানে সাইন থিটা সমান যেহেতু মানটা এভাবে বাহির করছিলাম, তাহলে 1 কোসেক থিটা না করে আমরা করতেছি কি কোসেক থিটা। তাহলে এটা কিভাবে পেলাম? বিপরীতকরণ। বিপরীত বলতে বুঝি কি আমরা? নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তার মানে এটা উপরে গেছে আর 1টা আছে কোথায়? নিচে। আমরা সবসময় জানি হর যদি আমাদের 1 হয় তার কোনো দাম থাকে না, তাই আমি সেই ক্ষেত্রে 1টা লিখে নিই। তাহলে আমাদের এই অংশটা পরিবর্তন করলে কি হবে? এসি বাই এবি। তার আমি যা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা বলছিলাম যে উপরের তিনটা বের করলে আমরা নিচের তিনটা বের করতে পারবো। তাহলে দেখা গেল সাইন বের করার কারণে আমরা কোসেকও বের করতে পারতেছি। তবে এই কথাটা মনে রাখি, আমরা নবম শ্রেণীর যে অঙ্কগুলো করব বা দশম শ্রেণীতে যে একই বই যে অঙ্কগুলো করতেছি, সাধারণত নিচের গুলোর ক্ষেত্রে প্রয়োগ তেমনটা নাই, উপরের গুলো জানলেই হয়ে যায়। তবে তোমাদের জানার জন্য কিভাবে আমরা বের করতে পারবো উপরের গুলা জানা থাকলে নিচের গুলা, সে প্রেক্ষিতে তার জন্য আমি এটা দেখাই দিলাম। এরপরে যে দ্বিতীয় অংশটা আসতেছে, করোনা ভবিষ্যৎ অশুভন। তার মানে কি বুঝতে পারলাম? আমরা আমাদের ভবিষ্যৎটা কখনোই অশুভন করব না। তো যাক, আমরা সে কথা যাচ্ছি না, আমরা আসতেছি আমাদের যে সূত্রটা। এখানে ক থেকে কি লিখতে পারবো? কস। কোন এখানে কি ছিল? থিটা। লিখলাম কস থিটা সমান, প্রথমে কি আছে? ভতে তাহলে আমরা কি লিখতে পারবো? ভূমি। লক্ষ্য করি আমরা যে ত্রিভুজটা আলোচনা করতেছিলাম সেটা হলো এই কোণের সাপেক্ষে। তাহলে এগুলো যদি আমি পরিষ্কার করে দেই আমাদের একটু বুঝতে সুবিধা হয়। তাহলে ভূমি,
তাহলে এখানে আমি লিখলাম ভূমি, এরপরে কি আছে সরেয়, সরেয় থেকে তাহলে কি হবে অতিভুজ। তাহলে ভূমিটা আমাদের হলো কি বিসি, অতিভুজ হলো কি এসি। আমি যদি এখন cos থিটা না বলে cos এর বিপরীত যেটা সূত্র আমরা জানি, তাহলে cos থিটা সমান কি লেখা যায় 1/sec থিটা। তাহলে আমরা এই তথ্য থেকে বুঝতে পারতেছি আমরা sec থিটার মান বাহির করতে পারবো, অর্থাৎ sec থিটা সমান লেখা যাবে উল্টাটা, অর্থাৎ AC/BC। আমি উপরের অংশটা পরিষ্কার করতেছি যাতে আমি বাকি অংশটা দেখাতে পারি। এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হলো টাকা লোভে ভুলো না। তাহলে এখানে টতে কি হবে tan থিটা, লতে কি হবে আমাদের লম্ব, ভতে কি হবে ভূমি। তাহলে লক্ষ্য করি লম্ব আমাদের কি হচ্ছে এবি, ভূমিটা কি হলো বিসি। তাহলে আরেকটা জিনিস জেনে নেই, tan থিটার পরিবর্তে কি লেখা যায় 1/cot থিটা। তাহলে এখানে tan থিটার বিপরীতটা হলো কি আমাদের cot থিটা। তাহলে cot থিটা সমান কি হবে এটার উল্টা, উল্টা করলে হচ্ছে BC/AB। আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম তাই থিটা কোণের সাপেক্ষে আমরা অনুরূপ ভাবে এই থিটা কোণটাকে না ধরে আমরা এটাকে থিটা 1 ধরেও আমরা আলোচনা করতে পারবো। এই কোণটা দিয়েও আলোচনা হতে পারে, আমরা একই অঙ্কে করার ক্ষেত্রে এই কোণও নিতে পারি, এই কোণও নিতে পারি। তাহলে দুটো জিনিস আমাদের জানা থাকতেছে, আমরা তদ অনুসারে এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যা জানলাম এরপরে কথা হচ্ছে শুধু ওই সূত্রগুলো জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো না, আমাদের এখানে কিছু মানও নির্ণয় করতে হবে। আমরা যে মানগুলো নির্ণয় করব সেগুলো হচ্ছে আমাদের এখানে কিছু নির্ধারিত মান আছে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলা আমাদের ত্রিকোণমিতিক নামগুলো পড়ছি, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই মানগুলান আমাদের এই প্রত্যেকটা নামের ক্ষেত্রে এই মানগুলোর ক্ষেত্রে আমাদের নির্ধারিত একটা করে মান আছে। এই মানগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। তো এই মানগুলান আমাদের অঙ্ক করার ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলে আসলে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে চাইলে সেটা করতে পারবো না। কিন্তু আমি অন্যভাবে একটু বুঝাই দিতে চাচ্ছি যে এই মানগুলো আমরা সহজে আবার বের করতেও পারি। তো আমি নিয়মটা শিখাচ্ছি যেহেতু, তাই আজকে আমি তোমাদের নিয়মটাই জানাতে চাচ্ছি যে কিভাবে আমরা আমাদের মানটা যদি অনায়াসে আমরা ভুলে যাই তাহলে সেক্ষেত্রে আমরা মানটা বাহির করব কিভাবে। তো বাহির করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের প্রথম ঘর হচ্ছে এইটা, সেক্ষেত্রে আমরা লিখবো 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এরপরে যে কাজটা হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাগুলো লিখছি প্রত্যেকটাকে ভাগ করতে হবে 4 দ্বারা। কত দ্বারা বললাম 4 দ্বারা। তাহলে এই যে আমি 4 দ্বারা ভাগ করে দিচ্ছি প্রত্যেকটাকে। প্রথম স্টেপে কাজ হলো কি 0 থেকে শুরু করে আমাদের 4 পর্যন্ত লিখতে হবে। দ্বিতীয় স্টেপে কাজ হচ্ছে 4 দ্বারা ভাগ করা। এরপরে যেটা কাজ হচ্ছে প্রত্যেকটার বর্গমূল করতে হবে। তাহলে আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা কোনো মুখস্থ নির্ভর না, শুধু একটু আমাদের স্মরণ রাখতে হবে যে প্রথম ক্ষেত্রে কি করতে হচ্ছে, তারপরে কি করতে হচ্ছে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। কথা বোঝা যাচ্ছে না? তাহলে আমরা আসতেছি এর সমাধানটা করলে আমরা যে মানটা পাবো সে মানটা হচ্ছে আমাদের সাইনের। তাহলে এখানে আমি লিখলাম সাইন। লক্ষ্য করি তাহলে সাইন প্রথমে আসলে কি 0 ডিগ্রি। আমরা জানি পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে কি হয় 0ই হয়। আবার সে 0 এর বর্গমূল করলে কি হবে 0। এ থেকে আমরা বুঝতে পারি সাইন 0 ডিগ্রির মান হলো কত 0। এখানে লক্ষ্য করি আমরা যদি 1 এর বর্গমূল করি 1ই হবে, আর 4 এর বর্গমূল করলে কত হবে 2। তাহলে সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। একইভাবে লক্ষ্য করি এখানে কাটাকাটি যাচ্ছে, 2 1 কে 2, 2 2 4, আর 1 এর বর্গমূল করলে কি হয় 1ই হয়।
কিন্তু 2 এর বর্গমূল করলে ভগ্নাংশ সংখ্যা আসে। আমি এখানে ভগ্নাংশ লিখতেছি না লিখে আমি লিখলাম √2। এরপরে দেখো যে এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, 3 এর বর্গমূল করলে ভগ্নাংশ সংখ্যা আসে, তাই আমি ভগ্নাংশ না এসে কি করলাম, √3 রাখলাম। আর 4 এর বর্গমূল করলে কত হবে, 2। আর এখানে যেটা মান আসতেছে সেটা হচ্ছে 4 4 কি হয়ে গেল, কাটা গেল, তাহলে উপরে 1 নিচেও 1, তার মানে নিচে 1 এর দাম নাই, উপরে 1। 1 এর বর্গমূল করলে কত হয়, 1। এখানে দেখো আমরা মুখস্থ না করে অনায়াসে sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান অনায়াসে বের করলাম। আমরা যদি sin এর মানটা বের করতে পারি তাহলে আবার অনায়াসের পরে কি ছিল, cos। cos এর মান বের করতে পারবো। কিভাবে বের করব একটু লক্ষ্য করি। তাহলে প্রথমে cos লিখলাম। এখন আমরা sin এর যে মানগুলোকে পাইছিলাম সে মানগুলোকে উল্টা দিক থেকে সাজাবো। উল্টা দিক বলতে আমি এই দিক থেকে বলতেছি না, আমি এই দিক থেকে সাজায় আসবো। প্রথমে কি আছে 1, তাহলে 1 লিখে দিলাম। তারপরে কি আছে √3/2। এরপরে তাহলে কি আসতেছে 1/√2। এরপরে কি আসতেছে হাফ। এরপরে কি আসলো 0। এভাবে আমরা মানগুলো বাহির করতে পারি। আসলে এই প্রসেসটা আমি শিখালাম, যদি কোনো ক্ষেত্রে আমরা যদি নিতান্তই ভুলে যাই, অপারগতার মধ্যে যদি পড়ে যাই, তাহলে এক্ষেত্রে এই মানগুলো বাহির করতে পারবো। তাহলে আমি আজকে দুটো বিষয় আলোচনা করলাম, একটা হলো কোন সম্পর্কিত অনুপাতগুলান, আর একটা হলো বিভিন্ন মান। তো একটু এই মানগুলান আমাদের যদি মুখস্থ থাকে আমরা কত সহজে অঙ্ক করতে পারবো, আমি তার একটু নমুনা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। হ্যাঁ, তাহলে আমি যা বলতেছিলাম আমরা তার একটু প্রয়োগ দেখতেছি। আমাদের এখানে 8 নাম্বার অঙ্কে দেওয়া আছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। তো আমি অঙ্কটার ক্ষেত্রে এই স্কয়ারটাকে সাময়িক কিছুক্ষণের জন্য মনে করতেছি স্কয়ারটা নাই। তাহলে কি হয়ে গেল, cot 60 ডিগ্রি। আমরা আমাদের সূত্র যেখানে আছে সেখানে দেওয়া আছে cot 60 ডিগ্রি এর মান দেওয়া আছে কি 1/√3। এই মানটা তাহলে কি করে জানবো, আমরা ওই ছকের মধ্যে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা মুখস্থ করে নিয়ে রাখিয়ে দিব। তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হবে। তাহলে এখানে 1 ছিল, 1 লিখলাম, মাইনাস আমি যেটা বললাম স্কয়ারটা সাময়িক কিছুক্ষণ মনে করলাম নাই, তাহলে কি হচ্ছে cot 60 ডিগ্রি। এখানে যা দেখালাম cot 60 ডিগ্রি পরিবর্তে কি লিখতে পারবো 1/√3। তাহলে এই যে স্কয়ারটা যেটা নাই মনে করছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম, তাহলে বোঝা গেল এখন আছে। এরপরে 1 প্লাস একইভাবে এখানেও 1/√3 তার উপরে স্কয়ার। তাহলে 1 মাইনাস আমরা জানি 1 এর বর্গ করলে কি হবে 1, √3 বর্গ করলে 3, এখানে 1 যোগ 1 এর বর্গ করলে 1, √3 বর্গ করলে 3। তাহলে এটা এখন আমাদের সরল অংশ হয়ে গেল। লসাগু যদি করি 3, তাহলে এখানে কি হবে 3 1 কে 3 বিয়োগ 1, এখানে কি হবে লসাগু 3, 3 1 কে 3 যোগ 1। তাহলে আমরা 3 থেকে 1 বাদ দিলে 2, নিচে আসলো 3, গুণ করে দিলাম, নিচের ভাগটা গুণ হয়ে গেলে 3 গেল উপরে, 3 আর 1 যোগ করলে 4 আসলো নিচে, 3 3 কাটা, 2 2 কোনো 4, অর্থাৎ 1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারি, এভাবে বইয়ের 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার অঙ্কগুলোর মোটামুটি একই। আমি তার মধ্যে থেকে আরেকটা অঙ্ক আলোচনা করতেছি যাতে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। তাহলে 10 নাম্বার এখানে অঙ্কে দেওয়া আছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে 1 মাইনাস cos 60 ডিগ্রি, আমরা cos 60 ডিগ্রি মান কত জানি, আমি কিছুক্ষণ আগে জানালাম cos 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ, হাফের উপরে স্কয়ার। তাহলে 1 প্লাস, তাহলে এখানে cos স্কয়ার 60 ডিগ্রি, তাহলে হাফ তার উপরে স্কয়ার প্লাস sec 60 ডিগ্রি। এখানে বুঝার সহজ উপায় আছে, cos 60 ডিগ্রির যা মান যা হয় sec 60 ডিগ্রি মানটা হচ্ছে উল্টা, তার মানে হাফের উল্টা করলে কি হবে 2, 2 এর উপরে স্কয়ার। তাহলে 1 মাইনাস 1/4, 1 প্লাস 1/4, আর এখানে 2 এর বর্গ করলে 2 2 গুণ 4, এটা লসাগু করলে 4, 4 1 কে 4 বিয়োগ 1, এখানে লসাগু হচ্ছে 4, 4 1 কে 4 যোগ 1 যোগ 4।
তাহলে এখানে 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, নিচে আসলো 4, নিচের ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে 4 গেল উপরে, 4 আর 1 যোগ করলে হলো 5 যোগ 4, এই 4 4 কাটা, তাহলে আমাদের কি থাকতেছে এখানে 3/5 প্লাস 4, তাহলে লসাগু হলো 5, 3 যোগ 4 5 20, অর্থাৎ 23/5 অ্যান্সার। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমরা এই ক্লাসে যাদের জানতে পারতেছি, একইভাবে আমরা 8 থেকে 14 পর্যন্ত আমি যা বলতে চাচ্ছি, তোমাদের বাসার যে কাজটা দিচ্ছি সেই কাজটা হচ্ছে তোমরা বাসা থেকে অঙ্কগুলো করে নিয়ে আসবা, ভালোভাবে করবা। কত বললাম? 8 থেকে 14 নং পর্যন্ত। আশা রাখি তোমাদের অঙ্কগুলো করতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই ভিডিও দেখার পরে তোমরা কমেন্টসে লিখবা কোনটা সমস্যা হচ্ছে, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেটাও লিখে দিবা আমাদের কোনো সমস্যা নাই। আশা রাখি সকলেই এই দুর্যোগপূর্ণ অবস্থায় বাসাতে নিরাপদে থাকবে, নিরাপদে থেকে তোমাদের মধ্যে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবে এবং এই আমাদের অতি পবিত্র রমজান মাসে সিয়ামগুলো পালন করবা, এই আশা রেখেই আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।